আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকারের প্রতিটি বাহিনীর সদস্যই কমবেশি গুমের সাথে জড়িত ছিল উল্লেখ করে অভিযুক্ত ব্যক্তিদেরই শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। আজ এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান জানান, কমিশনে এখন পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১,০০০টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। ২৮০ জন অভিযোগকারী এবং ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য কমিশন নিয়েছে বলেও জানান কমিশন প্রধান। ভারতের বিভিন্ন কারাগারে ১,০৬৭ জন বাংলাদেশির নাম কমিশনের হাতে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে গুমের শিকার কোনো ব্যক্তি আছে কিনা তার অনুসন্ধান চলছে। কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে, কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। এতে কমিউনিটিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে এবং বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা ২৪-এর গণ অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ এবং নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির প্রথম সাংগঠনিক কার্যক্রমে অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। নূর হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পর প্রথম সাংগঠনিক কার্যক্রম শুরু করতে নেতাকর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তরুণ এই নেতা অভিযোগ করেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরও প্রকৃত স্বাধীনতা পায়নি এদেশের মানুষ। এজন্য পুরনো কাঠামো ভেঙে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দাবি জানান তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করেই গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি। নির্বাচিত গণপরিষদ পরবর্তীতে সংসদের ভূমিকা পালন করতে পারবে বলেও জানায় নাহিদ ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর জায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার করেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার লন্ডনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই তার চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। মানুষ এবং বিদেশের মানুষও ওনার জন্য যে দোয়া করছেন তার বদৌলতে উনি
ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। বহুল আলোচিত সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেনকে আজ আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের রিপোর্টার নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আদালতের কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে আমাদের জানান। এখনও কার্যক্রম শুরু হয়নি। 10 মিনিট আগে তাকে আনা হয়েছে। সাদেক এগ্রোর যে সত্যায়িত পরিচালক ইমরান হোসেনকে 10 মিনিট আগেই কিন্তু কোর্টে আনা হয়েছে, তবে এখনও কার্যক্রম শুরু হয়নি। সিআইডি যেটি জানিয়েছে যে তার রিমান্ড চাওয়া হবে, সেই প্রক্রিয়া কিন্তু এখনও চলছে। কাগজপত্রের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে ওঠানো হবে। এবং আপনারা যেটি জানেন যে বহুল আলোচিত সাদেক এগ্রোর যে কর্মকাণ্ড, সেটি হলো যে 133 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে কিন্তু আজকে তাকে কোর্টে আনা হয়েছে। তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল রাতে সিআইডি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং আজকের যে বিষয়টি, তার বিষয় যেটি জানিয়েছে যে চোরাচালান এবং যে বিদেশ থেকে ছাগল এবং গরু আনা এবং সব কিছু নিয়ে কিন্তু অবৈধ পথেই তার যে এই বিচরণ ছিল, সব কিছু কিন্তু অভিযোগের সংশ্লিষ্টতা ভিত্তি করেই কিন্তু মূলত যে তাকে গ্রেপ্তার করা হয়, সেই সব বিষয় কিন্তু আমাদেরকে জানিয়েছে তারা। এছাড়া কিন্তু যে নেপাল এবং ভুটান থেকে যে ভুট্টো জাতের যে গরু আনা, সেই অবৈধ পথে আনার বিষয়ে কিন্তু পরিষ্কার রয়েছে এবং সেই বর্ডার থেকে যে গরু ছাগল এনে তিনি বিক্রি করতেন, সব অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আজকের এই যে তার যে কর্মকাণ্ডের ফল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে তোলা হবে। এছাড়া তাকে আনা হয়েছে কোর্ট প্রাঙ্গণে। এছাড়া কিন্তু যেটি আমরা জানতে পেরেছি, তো তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং রিমান্ড চাওয়া হবে তার বিষয়গুলো নিয়ে। তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ। প্রায় 4 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে এলাকাবাসী। বেলা 12টার দিকে আন্দোলনকারীরা এই অবরোধ প্রত্যাহার করেন। এর আগে থানায় মামলা না নেওয়া এবং তাকওয়া পরিবহন বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে অটোচালক লিটন মিয়ার বাঘ বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকওয়া পরিবহনের স্টাফরা জোরপূর্বক তুলে নিয়ে যায় লিটনকে। এর প্রায় 2 ঘন্টা পর পায়ের রগকাটা ও রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এজন্য স্থানীয় বাসিন্দা এবং অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানের শুরু থেকে টিসিবির পণ্য বিক্রির ট্রাক সেলের সামনে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। আর এই দীর্ঘ লাইনে একজন ব্যক্তি একাধিক লোক দাঁড় করিয়ে পণ্য কিনছেন এমন অভিযোগ রয়েছে। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার সহ বিভিন্ন স্থানে টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ সময় সারিতে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন অনেকেই। প্রতিটি ট্রাকে 200 মানুষের টিসিবির পণ্য থাকায় অতিরিক্ত অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ডিলাররা জানান, প্রতিটি ট্রাকে 200 মানুষের টিসিবি পণ্য থাকায় অতিরিক্ত মানুষদের সরবরাহ করতে পারছেন না তারা। টিসিবি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 5 কেজি চাল ও 3 কেজি আলু কিনতে পারছেন 590 টাকায়। 3-4 ঘন্টার মতো দাঁড়িয়ে আছিলাম, আইসি 10টা বাজে। 3 দিন ধরে ঘুরে যায়, মাল পাই না। এরকম মাছ পিছনটিও দেয়, সামনেও দেয়, মাঝখানটি দেয় না, তাইলে আমরা মাল পাই না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।